আসানসোলে প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী। গত কয়েকদিন ধরে গোটা বিষয়টি একটা নতুন মাত্রা পাচ্ছিল। এই অভিযোগের শেষ পর্যন্ত সিপিএম জমানার মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিট। মুর্শিদাবাদের এক মহিলা নেত্রীকে সমাজ মাধ্যমে নানা কুরুচিকর বার্তা দেওয়ার অভিযোগ ছিল বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে, যা কার্যত ভার্চুয়াল যৌন হেনস্থা হিসেবে অভিযোগ এসেছিল সিপিএম এর কাছে। তার ভিত্তিতে দলীয় স্তরে তদন্ত করে বংশগোপাল চৌধুরীকে বহিষ্কারের পথে হাঁটল সিপিএম। বহিষ্কারের কথা প্রকাশ্যে আসার পরে সিপিএম নেতা তথা আসানসোলে প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী রানীগঞ্জে সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিকের বৈঠক থেকে তিনি জানান, তাকে ফাঁসানো হয়েছে, পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। সঠিক তদন্ত হোক, তাহলে সত্যটা বেরিয়ে আসবে। সিপিএম দল সেভাবে বিচার করছে না। তো আমার দলের ভেতর থেকে কেউ বিরোধীরা করেছে, বিরোধীরা আমার বাড়ির কাছে যা বলেছে সে তো বিরোধী থাকলে বলবেই। আমিও বলেছি কোনো সময় হয়তো বিরোধীদের, কিন্তু এই জিনিসের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে। এবং যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে পরিকল্পিতভাবে 4 থেকে 6 মাস ধরে, এবং কাল রাত্রে গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায়, আমাকে না জানিয়ে চলে যায়। তাহলে নিয়ম মাফিক আমাকে জানানো উচিত। আমার সাথে শেষ বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে কথা হয়। আমি ছাড়তে চেয়েছিলাম, তখন উনি আমায় লিখেছিলেন যে কি কারণে তুমি এটা জেলা পার্টির গ্রুপে পোস্ট করেছো, কি কারণ এটা। আমি তখন বলি যে আমার ভালো লাগছে না, আমাকে নতুন ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে, জুনিয়রদের। উনি বলেন কথা বলতে হবে তোমার সাথে, ব্যাস। তারপরে আর আমি কিছু জানি না, কেউ আমার সাথে কথাও বলেনি। এবারে যারা ট্র্যাপ করলো, যারা ছড়ালো, এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হাসপাতালে বেআইনি কারবার করে যারা অ্যারেস্ট হয়েছিল, তখন আমি মন্ত্রী ছিলাম, আমার মনে আছে বলে আমি জানি, তাদের ঝাড়খণ্ডে একটা সম্পত্তি আছে, বেআইনি সম্পত্তি। সেই সম্পত্তি এখন আমাকে বলে, যেহেতু আমি মন্ত্রী ছিলাম, আমলা পুলিশ কেউ কেউ হয়তো চেনে আমাকে, কিন্তু আমি কেন ব্যক্তিগত অনুরোধ করতে যাব। এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে। বিজেপির সঙ্গে কারা দেখা করতে গেছিল, এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে, কি নৈতিকতা? পার্টির নৈতিকতা। আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই। নীতি নৈতিকতা যদি প্রশ্ন থাকে, তাহলে নৈতিকভাবে সব জিনিস আলোচনা করা উচিত। এটাও তো অনৈতিক আনন্দবাজার.com-কে খবরটা পাচার করে দেওয়া। মোহাম্মদ সেলিম করেননি। সেলিমদার মতন একজন পোড় খাওয়া এবং অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এটা কখনো করবেন, কিন্তু কেউ তো করেছে দলের ভেতর থেকে। আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেইন কারা করেছে প্রেস জানে না। প্রেসের কাছে কায়দা করে বলানো হতো। আমাকে অনেক প্রেস ফোন করতো, আমি তখন বুঝতে পারতাম। বর্তমানের যে খবর বার করে দিল ফেসবুকে চলাকালীন, তখন তো আমাকে দল বহিষ্কার করেনি। আজকে বর্তমানে সাংবাদিক আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছে, আমি বলেছি আমি প্রেসকে ডেকে একসাথে সবাইকে দেবো। বর্তমান কোথা থেকে খবর পেল? কে দিল বর্তমানকে? বর্তমানের এই খবর পাচার কে করলো? এবং সব থেকে বড় কথা হচ্ছে, প্রেসের তো আমি দোষ দেব না। প্রেস তো খবর চাইবেই। কাল আমি যদি কোনো খবর দিই কাউকে, প্রেস তো নেবেই আমার কাছ থেকে। কিন্তু যারা এটা করে যাচ্ছে এবং যারা গোপনে বিজেপির সঙ্গে আঁতাত রাখে, আমি আবার জোর দিয়ে বলছি, যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে, আমার কাছে নবুদ আছে, প্রমাণ আছে, তাহলে তারা কেন কাঁচের ঘরে মেশে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে? দলের আভ্যন্তরীণ বিষয়, হ্যাঁ, এ ব্যাপারে বলা না বলাই ভালো। তবে যে ব্যাপারটা ফেসবুকে ঘুরছে, হ্যাঁ, আমি তো বলবো যে এই এখন তো সিপিএমের এমপি নাই, এমএলএ নাই, গ্রাম পঞ্চায়েতও তলানিতে ঠেকেছে, কোনো কাজ নেই। হ্যাঁ, ওই মধ্যাহ্নে দুপুরে অলস যৌনতা। যদি পরবর্তীকালে তৃণমূলে যোগ দিতে চাই, তাহলে কি করবেন যদি বংশবাবু জয়েন করতে চাই? আজকে কি প্রশ্নটা করতে হয়? দেখুন, এই সিপিএম দল, এরা 34 বছর পশ্চিমবঙ্গে রাজ করেছে। আজকে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, এসব বেরিয়ে আসছে। এর আগে এইরকম প্রচুর ঘটনা, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষ এইভাবে
ফেসবুক করতো না, এত ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবে সোচ্চার ছিল না, অনেক লোক পার পেয়ে গেছে। ওরা বলে না আমাদের চুরি ধরতে পারছেন, আমাদের দুর্নীতি ধরতে পারছেন, 34 বছরে এই ব্যাপারগুলো ছিল না, এখন হয়েছে, বেরিয়ে আসছে একের পর এক। এরা এইরকমই, এদের 34 বছরে এরকম কত ঘটনা ঘটিয়েছে, ভালো করে যদি বের করা হয় এরকম ঝুড়ি ঝুড়ি বেরোবে। আর তাদের 34 বছরের বামফ্রন্টের রাজত্বের পরে এই তো এই চোর এই শুরু হয়েছে, এই আমাদের 14 বছর যে আমরা ভোগ করছি, এইসব এদেরকে বহিষ্কার করেছে। দেখবেন আগামী দিন এইসব মাল গিয়ে ওই 14 তলার ওখানে হাজির হচ্ছে। আগামী দিন দেখবেন এরা কোথায় যাচ্ছে, যত চোর জোচ্চোর চরিত্রহীন লম্পট লোকের ভিড় এক জায়গায়, এবং সময় প্রমাণ দেবে যে আমি কথাটা ঠিক বলছি। শুধু তাই না, শাসক দলেরও বিগত দিনে দেখা গেছে যে বড় বড় নেতা তাদের মধ্যে এরকম একটা ব্যাপার রয়েছে, এবং সেটা বিভিন্ন জায়গায় খবরে ছড়িয়ে পড়েছিল, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনেকেই। আবার আমি বলছি 34 বছর বামফ্রন্ট যেটা চালিয়ে এসছে, যে সংস্কৃতিটা চালিয়েছে, 14 বছরে এরা সেটাকে সুন্দরভাবে নিয়ে চালাচ্ছে। দেখছেন না, রিগিং যেখানে হয় এরা আরো অত্যাধুনিক রিগিং করছে। ভোটের যে কারচুপি সিপিএম করতো, এখন আরো ওটাকে আরো মডিফাই করে ফেলেছে। সেই রকম এদের প্রত্যেকটা, এরা তো কিছু বলার নেই, চাকরি চুরি থেকে শুরু করে চাল চুরি বা বাথরুম পায়খানা চুরি কিছু বাকি নেই। এদেরও প্রত্যেকের চরিত্র ডহ একদম ভালো করে স্কুটনি করলেই বেরোবে। প্রত্যেকের যেমন বেরোচ্ছে, এখনই বললেন পার্থ চ্যাটার্জি, আপনার ওই বালুবাবু, তারপর শুরু করে সমস্ত যারা যারা আছে, কারুর মানে মদন মিত্র একজন আছে, ওদের জলে ভেসে ভেসে ঘুরে বেড়ায়, বিরাট সুইমিং পুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে লাজ লজ্জা নেই, বুড়ো হয়ে গেছে, আধ বুড়ো লোক, বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে। আর আমার আর বেশি বলবার কিছু নেই, সারা মানুষ পশ্চিমবঙ্গের দেখছে কি হচ্ছে। বর্তমান বামফ্রন্ট যা চালিয়ে এসছে, এখন সেটাই একটু এক্সটেনশনে, ওই জিনিসটাই আরো মডিফাই হয়ে হচ্ছে। শিল্পাঞ্চলে কি আরো এরকম মানে সম্ভাবনা থাকতে পারে? বা শিল্পাঞ্চলে যে সম্ভাবনার কথা বলছে, এটা আর আমি শিল্পাঞ্চলে আর মুখ খুলে আর বলতে চাইছি না। একটু কান পাতলেই জানা যাবে কে রাতের বেলা কে কার ফ্ল্যাটে যাচ্ছে, কে কার ঘরে যাচ্ছে। এটা আর আমার মুখ দিয়ে নাই বলালেন।